Hello and welcome to our today's lecture. This is the first lecture on pharmacognosy. Basically, this is an introductory lecture and the lecture will be delivered by me, MD Imranur Manik. Before starting to our main topics, let me briefly clarify what is pharmacognosy. তো আজকে আমাদের প্রথম লেকচার ইন্ট্রোডাক্টরি লেকচার ফার্মাকগনোসির উপরে। ফার্মাকগনোসি আসলে কি জিনিস? ফার্মাকগনোসি এই নামটার সাথে আপনারা হয়তো অনেকেই প্রথমবার পরিচিত হচ্ছেন, কিন্তু নামটা প্রথমবার শুনলেও এটা কিন্তু সুপ্তভাবে আমরা অনেকেই জানি। কিভাবে জানি? আমাদের আশপাশে অনেক ধরনের প্লান্ট আছে, বিভিন্ন অ্যানিমেলস পার্ট আছে, যেগুলো প্রাণীর বিভিন্ন অংশ, উদ্ভিদের বিভিন্ন অংশ, সেগুলোকে আমরা দেখি যে বিভিন্ন রোগের জন্য ব্যবহার করা হয়। যেমন রাওয়েলপিয়া সার্পেন্টিনা বা সর্পগন্ধা, এই গাছ হাইপারটেনশন, উচ্চ রক্তচাপের জন্য ব্যবহৃত হয়। আবার কাশি হলে কফের জন্য তুলসী ব্যবহৃত হয়। তো এরকম বিভিন্ন গাছের অংশ বিভিন্ন রোগের জন্য ব্যবহৃত হয়। পেট খারাপ অর্থাৎ কোষ্ঠকাঠিন্য হলে বেল ব্যবহৃত হয়, বেলের শরবত খাওয়া হয়, বেলের ভিতরটা খাওয়া হয়। তো এই যে একটা ন্যাচারাল সোর্স থেকে পাওয়া ঔষধ, ড্রাগ, সেই ঔষধটার ভৌত বৈশিষ্ট্য, রাসায়নিক বৈশিষ্ট্য, তার ঔষধি গুণাগুণ, জৈব বৈশিষ্ট্য, এবং এটার যদি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় তাহলে সেই বাণিজ্যিক ব্যবহার, এর সাথে সাথে এই প্রাকৃতিকভাবে পাওয়া ঔষধটার মূল ঔষধের উপাদানটা কি, সেই উপাদান, এই সমস্ত কিছু নিয়ে আমাদের বিজ্ঞানের যে অংশ বা আমাদের সায়েন্সের যে পার্টটা ডিল করে, যে অংশ এটা নিয়ে গবেষণা করে, সেটাই হচ্ছে ফার্মাকগনোসি। তো ফার্মাকগনোসি নামটা প্রথম ব্যবহার করেন C.S. হেডলার 1815 সালে জার্মানিতে। এজন্য বলা হচ্ছে the term pharmacognosy was introduced by C.S. Heydler, a medical student in Halle, Germany in 1815. যে ফার্মাকগনোসি এই টার্মটা প্রথম C.S. হেডলার, যিনি একজন মেডিকেল স্টুডেন্ট ছিলেন, 1815 সালে জার্মানিতে ব্যবহার করেন। এবং তিনি তার থিসিস যেটা ছিল, ডক্টরাল থিসিস, সেখানকার টাইটেল ছিল অ্যানালেকটিকা ফার্মাকগনোস্টিকা। এইখান থেকেই মূলত ফার্মাকগনোসি নামটা আসে। আর ফার্মাকগনোসি নামটা যখন আসেনি, তার আগেও ফার্মাকগনোসি নিয়ে মানুষ গবেষণা করত, সায়েন্সের পার্ট সেটা নিয়ে গবেষণা করত, কিন্তু তখন এটাকে বলা হতো ম্যাটেরিয়া মেডিকা। তো ফার্মাকগনোসি কেন পরবর্তীতে প্রতিষ্ঠা পেল নামটা? কারণ এই নামটা এসেছে গ্রিক দুইটা শব্দ থেকে। একটা নাম হচ্ছে ফার্মাকন, ফার্মাকন মানে হচ্ছে ড্রাগ, এবং অপর অংশ হচ্ছে নসিস, তার মানে হচ্ছে নলেজ। যেহেতু ফার্মাকগনোসি ঔষধের নলেজ, ঔষধের জ্ঞান নিয়ে ডিল করে, কাজেই ফার্মাকগনোসি নামটাই পরবর্তীতে প্রতিষ্ঠা লাভ করেছে। তাহলে ফার্মাকন, the word pharmacognosy is derived from two Greek words, pharmakons, which means drug, and gnosis, which means knowledge. এই দুইটাকে এক করলে, ফার্মাকন এন্ড নসিসকে এক করলে, আমরা ফার্মাকগনোসি সম্পর্কে জানতে পারি। ফার্মাকগনোসি ইজ দ্য নলেজ অফ ড্রাগস। এর তো গেল ফার্মাকগনোসি নাম কিভাবে আসলো। তাহলে ফার্মাকগনোসিকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? তো ফার্মাকগনোসিকে সংজ্ঞায়িত করার পূর্বে মনে করেন এটা একটা উদ্ভিদ। এই উদ্ভিদের এটা হচ্ছে ফুল, এটা পাতা, এটা শিকড়, এটা হচ্ছে তার আরেকটা অংশ, বাল্ব। তো এই উদ্ভিদের থেকে মনে করেন এটা একটা, এই উদ্ভিদের এই অংশ থেকে একটা উপাদান পাওয়া যায় যার নাম হচ্ছে সার্পেন্টিন। তো এই সার্পেন্টিন যে উপাদানটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যান্টিহাইপারটেনসিভ, উচ্চ রক্তচাপ কমিয়ে দেয়। তাহলে যদি আমি এই উদ্ভিদের ভৌত বৈশিষ্ট্য জানি, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, তারপরে তার কেমিক্যাল ফিচার, রাসায়নিক বৈশিষ্ট্য জানি, তার মূল উপাদান অর্থাৎ এই যে ফুলের মূল উপাদান যেটা সার্পেন্টিন, সেটা সম্পর্কে জানি, এবং এই সার্পেন্টিন কি কাজ করে, যেমন আমার উচ্চ রক্তচাপ কমিয়ে দেয়, সেটাও আমি জানি। এই যে আমি এতগুলো জিনিস জানি, এই জানাটা কিভাবে আসলো? গবেষণার মাধ্যমে আসলো। তো যদি এই গবেষণাটাকেই আমি বলি ফার্মাকগনোসি, তাহলে অত্যুক্তি হবে না।
তার মানে আমি বলতে চাচ্ছি ফার্মাকোগনোসি হচ্ছে এমন একটা গবেষণা, এমন একটি স্টাডি, যে স্টাডি প্রাকৃতিক উৎস থেকে পাওয়া ঔষধের মূল উপাদান, তার ভৌত বৈশিষ্ট্য, রাসায়নিক বৈশিষ্ট্য, জৈব বৈশিষ্ট্য, কি ধরনের রোগ সারায় সেটা, এবং যদি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয় তাহলে বাণিজ্যিক কি ভূমিকা আছে, ইকোনমিক্যাল ফিচারটা কি, এই সব কিছু নিয়ে যেই অংশটা, সায়েন্সের যে অংশটা গবেষণা করে সেটাই হচ্ছে ফার্মাকোগনোসি। আবার দেখেন, এটা হচ্ছে প্রাকৃতিক ড্রাগ, অর্থাৎ ক্রুড ড্রাগ। ক্রুড ড্রাগ কি, যে এটা যেরকম অবস্থায় পেয়েছি আমি সে অবস্থায় ব্যবহার করছি। এটা প্রাকৃতিকভাবে উদ্ভিদ থেকে আমি এরকম ওষুধ পেতে পারি, প্রাণী থেকে ওষুধ পেতে পারি, অথবা বিভিন্ন খনিজ উপাদান থেকে ওষুধ পেতে পারি। তো যদি এমন একটা গবেষণা, এমন একটা স্টাডি যেটা ক্রুড ড্রাগ এবং ক্রুড ড্রাগের উপাদান নিয়ে আলোচনা করে, তাহলে সেই গবেষণা, সেই স্টাডিকে বলা হবে ফার্মাকোগনোসি। অথবা এই প্লান্ট সম্পর্কে আমি জানি না, কিন্তু প্লান্টে কি ধরনের ঔষধি উপাদান আছে, সেটা সম্ভাব্য ঔষধি উপাদান আমি খুঁজে বের করতে চাই। তো খুঁজে বের করার জন্য আমি যে গবেষণা চালাবো, সেই গবেষণাটাই হচ্ছে ফার্মাকোগনোসি। তাহলে ফার্মাকোগনোসি কি নিয়ে কাজ করে, অর্থাৎ ফার্মাকোগনোসি কি জিনিস? তাহলে ফার্মাকোগনোসি হচ্ছে the part of the science that studies, that means the study of the physical, chemical, biological, therapeutic and economical feature of natural drugs and their chemical constituents. যে ফার্মাকোগনোসি হচ্ছে এমন একটা গবেষণা, এমন একটি স্টাডি, যেটা কি নিয়ে গবেষণা করে, কি নিয়ে স্টাডি করে, যেটা প্রাকৃতিকভাবে পাওয়া ঔষধের ভৌত, রাসায়নিক, জৈব, তারপরে তার ঔষধি গুণ, তারপরে তার কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অর্থাৎ তার রাসায়নিক উপাদান, মূল উপাদান, এবং সর্বশেষ তার হচ্ছে অর্থনৈতিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে। তাহলে আমরা সিম্পলি ফার্মাকোগনোসিকে কি বলতে পারি? সিম্পলি ফার্মাকোগনোসি ইজ দি স্টাডি অফ প্লান্টস or other natural sources as a possible source of drug. যদি উদ্ভিদ অথবা অন্য কোনো প্রাকৃতিক উৎসের ঔষধি গুণ হওয়ার সম্ভাবনা কতটুকু, এটা নিয়ে যদি গবেষণা করা হয়, এটা নিয়ে স্টাডি করা হয়, তাহলে সেটাই হবে ফার্মাকোগনোসি। অথবা আমরা যেমন বললাম ক্রুড ড্রাগ, অর্থাৎ যেমনি পেয়েছি ড্রাগটাকে ঠিক সেভাবেই ব্যবহার করা, সেটাও হচ্ছে ফার্মাকোগনোসি। তাহলে ফার্মাকোগনোসিকে আর কিভাবে সংজ্ঞায়িত করা যায়? Briefly, pharmacognosy may be defined as the objective study of crude drugs and their constituents. তো ফার্মাকোগনোসিকে আমরা সংক্ষেপে বলতে পারি, এটা হচ্ছে সুনির্দিষ্টভাবে ক্রুড ড্রাগ কোথা থেকে পাওয়া যায়? অবটেন ফ্রম প্লান্ট, উদ্ভিদ থেকে পাওয়া যায়, অ্যানিমেল, প্রাণী থেকে পাওয়া যায়, অ্যান্ড মিনারেল কিংডম, এবং খনিজ উপাদান থেকে পাওয়া যেতে পারে। তাহলে এই যে বিভিন্ন উপাদান থেকে প্রাপ্ত ক্রুড ড্রাগ এবং সেই ক্রুড ড্রাগের কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস, রাসায়নিক উপাদান নিয়ে যে স্টাডি, যে গবেষণা, সেটাই হচ্ছে ফার্মাকোগনোসি। এই তিনটা সংজ্ঞার মধ্যে এটা হচ্ছে বেস্ট সংজ্ঞা। এই সংজ্ঞাটা আপনারা ভালোভাবে বুঝে শুনে পড়বেন। তো এই সংজ্ঞায় কি বললাম? ফার্মাকোগনোসি হচ্ছে এমন একটি স্টাডি, এমন একটা গবেষণা, যেটা কি নিয়ে গবেষণা করে? প্রাকৃতিকভাবে প্রাপ্ত ঔষধের ভৌত, রাসায়নিক, জৈব, ঔষধি গুণ, অর্থনৈতিক বৈশিষ্ট্য এবং তাদের মূল রাসায়নিক উপাদান নিয়ে গবেষণা করে। এটাই হচ্ছে ফার্মাকোগনোসি। আশা করি ফার্মাকোগনোসি জিনিসটা বুঝতে পেরেছেন। আসেন এখন আমরা দেখি যে ফার্মাকোগনোসি যেটা আমরা আজকে পেয়েছি আমাদের হাতে, এর আসার আগে, এইরকম ভাবে আসার আগে কেমন ছিল, অর্থাৎ ইতিহাসটা কি, ফার্মাকোগনোসি কখন আসছে, কিভাবে আসছে। তো ইতিহাস যখন থেকে লেখা হয়েছে সেটা হচ্ছে হিস্টোরিক ইরা, আর যখন থেকে ইতিহাস লেখা হয়নি সেটা হচ্ছে প্রি হিস্টোরিক ইরা বা কাল। তো প্রি হিস্টোরিক যে ইরা বা যে যুগ ছিল, সেই যুগে ফার্মাকোগনোসির কিছু জ্ঞান মানুষের ছিল। তো কিভাবে মানুষ ফার্মাকোগনোসির জ্ঞান লাভ করছে? তো এটা সম্পর্কে যেটা বলা হয় সেটা হচ্ছে যে প্রথমে মানুষের ছিল ধারণা। মানুষ যেহেতু বুদ্ধিমান প্রাণী, সুতরাং মানুষের প্রাকৃতিকভাবেই ধারণা এবং জ্ঞান, এইটাকে ব্যবহার করার একটা যোগ্যতা ছিল। তো তারা বিভিন্ন জিনিস ধারণা করতে পারতো বুদ্ধি থাকার কারণে, এটা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে সম্ভব না। যে পুকুরে পাড়ে গেলেন, দেখলেন কিছু বড়ই ভেসে আসছে পানি থেকে, এর থেকে আপনি ধারণা করতে পারেন যে এই পুকুর পাড়ের গাছ পাড়ে কোনো বড়ই গাছ আছে। এই যে ধারণাটা,
এগিয়ে যাওয়া একটা মানুষের আছে, অন্যান্য প্রাণীর নাই। তো এরকম ধারণা তো তারা ব্যবহার করত। ধারণা ব্যবহার করে কি হলো, ধারণা ব্যবহার করতে গিয়ে তাদের ভিতর আগ্রহ জন্মালো। আর আগ্রহটার কারণ ছিল খাদ্য সন্ধান করা। তখন তারা খাদ্য সন্ধান করতে গিয়ে কিছু খাদ্যযোগ্য এডিবল প্লান্টস উদ্ভিদ পেয়েছে। আবার সেই সমস্ত খাবার গ্রহণ করার পরে তাদের অসুস্থতা দূর হয়ে গেছে। তার মানে খাদ্য কিউরিসিটি, অনুসন্ধান, যে নেশা ছিল অনুসন্ধানের, সেই নেশাটাকে কাজে লাগিয়ে যখন তারা খাদ্য সন্ধান করতে গেছে, খাদ্য সন্ধান করতে গিয়ে হয়তো সে অসুস্থ, পেটের পীড়ায় ভুগতেছে বা জ্বর আসছে এরকম, তো খাদ্য কিছু উদ্ভিদ পেয়েছে যেগুলো খাওয়া যায়, সব উদ্ভিদ তো খাওয়া যায় না, তো খাওয়া যায় এরকম কিছু উদ্ভিদ খাওয়ার পরে শুধু পেটই ভরেনি, তাদের কিছু অসুস্থতা দূর হয়ে গেছে। তাহলে কিউরিসিটি অ্যান্ড সার্চ ফর ফুড কন্ট্রিবিউটেড কনসিডারেবলি টু দ্য নলেজ অ্যাবাউট দ্য মেডিসিনাল অ্যান্ড এডিবল প্লান্টস। তো তাদের এই আগ্রহ এবং খাদ্য সন্ধান করার ভিতর দিয়ে তারা কিছু খাওয়া যায় এরকম প্লান্টও পেলো, আবার সে সমস্ত প্লান্টের যে মেডিসিনাল অর্থাৎ ঔষধি গুণ আছে সেটা সম্পর্কে ধারণা পেল। এরপরে কি হলো, যে তখন যে যেই প্লান্টটা খেলে সে তার অসুখ ভালো হয়, এই প্লান্টগুলো তারা আইডেন্টিফাই করতে পারছে। আইডেন্টিফাই করার পরে এখন কোন প্লান্ট খেলে কোন ধরনের অসুখ সারে এবং সে অসুখ বডির কোন পার্টের অসুখ সারে, যেমন মাথা ব্যথার জন্য কোন প্লান্টের কোন অংশ খেতে হবে, তারপরে পেট খারাপ হলে কোন প্লান্টের কোন অংশ খেতে হবে, এরপরে যদি বমি হয় তাহলে কোন প্লান্টের কোন অংশ খেতে হবে। এই যে একটা ধারণা, এই ধারণাটা পরবর্তীতে তারা আস্তে আস্তে তাদের ভিতর গড়ে ওঠে, তারা এটা সম্পর্কে জানতে পারে। So, the signature of nature, that means the superficial resemblance between the plant parts and their affected organ, অর্থাৎ পেটের পীড়া, মাথা ব্যথা, বমি হওয়া এরকম বিভিন্ন ধরনের অংশ বা পা হাত পা ভেঙে গেলে, ফ্র্যাকচার হইলে সেখানে কোন ধরনের প্লান্ট, যেমন আমরা পা হাত পা কেটে গেলে দুর্বা ঘাস ব্যবহার করি, তো এই নলেজটা পরবর্তীতে তাদের ভিতরে বিল্ড আপ করে। তারপরে কি হয়, তারপরে তারা দেখে যে অন্যান্য প্রাণী যারা আছে, অন্যান্য প্রাণীগুলা সবগুলো উদ্ভিদ তারা খায় না। তো তারা অন্যান্য প্রাণী কোন উদ্ভিদ গ্রহণ করে কোন উদ্ভিদ গ্রহণ করে না, এটার উপর ভিত্তি করে উদ্ভিদকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে টক্সিক, একটা হচ্ছে প্ল্যাটেবল, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদগুলো অন্যান্য প্রাণী খায় সেগুলো হচ্ছে সুস্বাদু উদ্ভিদ, আর যেগুলো খায় না সেগুলো হচ্ছে টক্সিক উদ্ভিদ। তো সেখান থেকেও তারা কিছু ওষুধি গাছ পেয়ে গেছে, কিছু খাবারযোগ্য প্লান্ট পেয়ে গেছে। এরপরে এই যে তারা যে বিভিন্ন টক্সিক এবং প্ল্যাটেবল প্লান্ট পেল, সেগুলোর থেকে হিলিং পাওয়ার, মানে কিছু উদ্ভিদ পেল যেগুলোর হিলিং পাওয়ার অর্থাৎ রোগ ভালো করার ক্ষমতা বিদ্যমান আছে। এইভাবে করে যখন হিস্ট্রি লেখা শুরু হয় নাই, তার আগে থেকে মানুষ বিভিন্ন প্লান্টকে তাদের ওষুধ হিসাবে ব্যবহার করে তাদের অসুখ সারানোর কাজে ব্যবহার করত। এরপরে আসেন হিস্টোরিক্যাল এরিয়া। হিস্টোরিক্যাল এরিয়ারও বিভিন্ন ক্ষেত্র আছে, তো আমরা সংক্ষেপে কয়েকটা এরিয়া নিয়ে বা ইরা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে চাইনিজ সিভিলাইজেশন, প্রথমে চৈনিক সভ্যতা। তো চীনা সভ্যতায় প্রথম ফার্মাকোপিয়া লেখা হয়। আমরা তখন যে টার্মগুলো বললাম, ড্রাগ, মেডিসিন, ফার্মাকোপিয়া, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত জানবো। এতটুকু জানেন যে ফার্মাকোপিয়া হচ্ছে এমন একটা বই যে বইয়ের ভিতরে ব্যবহার করা যায়। বর্তমানে এরকম একটা বই আছে আর কি, ফার্মাকোপিয়া, ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউএসপি, ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, বিপি, তো আইপি, আইএসপি। তো এই যে বিপির কথা বললাম বা ইউএসপির কথা বললাম, আপনারা বিভিন্ন ওষুধের গায়ে দেখবেন যে লেখা থাকে যে প্যারাসিটামল 500 মিলিগ্রাম বিপি, মানে ব্রিটিশ ফার্মাকোপিয়া। ফার্মাকোপিয়া এমন একটা বই যে বইয়ের ভিতরে ওষুধগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, যে কোনটা ওষুধ, তার কিভাবে তৈরি করতে হবে, তারপরে তার মূল উপাদানগুলার কিরকম রেশিও হবে, তার সাথে আর কি কি উপাদান দেওয়া যাবে, সাইড ইফেক্ট কি হতে পারে, মানে এক কথায় যে তার একটা এনসাইক্লোপিডিয়া। এটাকে বলা হয় ফার্মাকোপিয়া। এর ডেফিনিশন জানতে পারবেন। তো চাইনিজ সিভিলাইজেশনের অবদান হলো যে তারা খ্রিস্টপূর্ব 2730 থেকে 3000 অব্দ, অর্থাৎ যীশুখ্রিস্ট জন্মের 3000 বছর আগে ফার্মাকোপিয়া তৈরি করে ফেলছিল। সে ফার্মাকোপিয়ার নাম ছিল পেন্টিসাও। পেন্টিসাও, যার মানে নেটিভ হার্বাল, এবং সেখানে প্রায় 365টা ড্রাগ মানে ঔষধ সম্পর্কে বর্ণনা ছিল। এবং এই কাজটা করেছিলেন চাইনিজের একজন সম্রাট, যার নাম ছিলেন সেন্নাং। এবং তিনি যেটা লিখছিলেন নেটিভ হার্বাল ফার্মাকোপিয়া চাইনিজ, সেটা পাওয়া গেছে 1122 খ্রিস্টপূর্ব সালে। এবং এই যে উনার লেখা
পেন্টিসাউ, এটাকেই বলা হয় হচ্ছে আমাদের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পুরাতন ফার্মাকোপিয়া। তো ওই বইয়ের ভিতরে যেই ওষুধগুলো সম্পর্কে উনি বিস্তারিত বর্ণনা করছিলেন, সেই আদলেই বর্তমানে ফার্মাকোপিয়া লেখা আছে, আরও ইলাবোরেটলি, আরও সাইন্টিফিক্যালি। তো চাইনিজ সিভিলাইজেশনের অবদান হচ্ছে এই। পরবর্তী সিভিলাইজেশন হচ্ছে আমাদের ব্যাবিলন সভ্যতা। ব্যাবিলনের যে সভ্যতা ছিল সেটা ছিল প্রায় খ্রিস্টপূর্ব 3000 অব্দে। আপনারা ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের সম্পর্কে অনেকে শুনেছেন। এটা পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম একটা আশ্চর্য ছিল, এবং এর সাথে সাথে তারা বিভিন্ন ধরনের ঔষধি গাছ এবং তাদের ব্যবহার সম্পর্কে জানতেন। একটা বড় সংখ্যক ঔষধি গাছ এবং ব্যবহার সম্পর্কে তাদের নলেজ ছিল। তারপরে যে সভ্যতার কথা বলবো সেটা হচ্ছে গ্রিক, ইজিপশিয়ান বা মিশরীয় সভ্যতা। মিশরের ফারাওদের সম্পর্কে আপনারা জানেন, পিরামিড সম্পর্কে জানেন, এবং এটা হচ্ছে এখন পর্যন্ত জানার সবচেয়ে বড় মিস্ট্রি। এর সমাধান এখনো হয়নি। তো তাদের যে ওষুধ বিজ্ঞান, মমি তৈরি করতে পারে, তার মানে তাদের ন্যাচারাল সাবস্টেন্সের জ্ঞান অনেক উচ্চ লেভেলের ছিল, সেটার বিষয়ে কোনো সন্দেহ নাই। তো তাদের যে সবচেয়ে বড় অবদান সেটা হচ্ছে এব্রাস প্যাপাইরাস। এটা প্রায় খ্রিস্টপূর্ব 1550 খ্রিস্টপূর্ব সালে তৈরি করা হয়েছিল, এবং এটা ছিল একটা কমপ্লিট মেডিকেল ডকুমেন্ট। সেখানে 800টা প্রেসক্রিপশন ছিল, 700 ড্রাগ ছিল, এবং আরেকটা পেপারাস ছিল স্মিথ পেপারাস, সেটার ভিতরে সার্জিক্যাল ইনস্ট্রাকশন ছিল, এবং কসমেটিক কিভাবে তৈরি করা যায় সে সম্পর্কে আলোচনা ছিল। তার মানে আপনারা বুঝতে পারছেন যে ইজিপশিয়ান যে সভ্যতা, সেই সভ্যতার দুইটাই পেপারাস, ইব্রাস পেপারাস, এটাও অনেকটা ফার্মাকোপিয়ার মতোই। সেখানে শুধুমাত্র ওষুধ সম্পর্কে ছিল না, সার্জারি সম্পর্কেও ধারণা দেওয়া ছিল। পরবর্তী সভ্যতা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিভিলাইজেশন। অন্যান্য জাতির যারা, তারাই শুধুমাত্র ওষুধ দিয়ে গবেষণা করছেন জিনিসটা এমন না। ইন্ডিয়ান সিভিলাইজেশনও সে সময় অনেক এই গবেষণায় অনেক দূর অগ্রসর হয়ে গেছে। এখন আপনারা আয়ুর্বেদিক ওষুধের নাম শুনে থাকেন। তো বলা হচ্ছে the earliest plant medicines used in the Ayurvedic system were described around 1200 BC with a list of 127 plants. আয়ুর্বেদিক সিস্টেম শুরুর দিকে অনেক পুরাতন একটা সিস্টেম, এবং আয়ুর্বেদিক ওষুধ ব্যবস্থাপনা, আয়ুর্বেদিক সিস্টেমে এর যে মেডিসিনাল ইউজ সেটা শুরু হয়েছে প্রায় 1200 খ্রিস্টপূর্বে, এবং সেখানে আয়ুর্বেদিক সিস্টেমের 127টা প্ল্যান্ট সম্পর্কে বর্ণনা ছিল। এবং আয়ুর্বেদিক সিস্টেমের যে বই, সে বইয়ের নাম হচ্ছে চারাকা সামিথা। এটা হচ্ছে 6ষ্ঠ অথবা সপ্তদশ শতাব্দীর আগে, অর্থাৎ খ্রিস্টের জন্মের 700 বছর অথবা 600 বছর আগে সেই সময় এটা লেখা হয়েছিল। এবং এটাকে কি বলা হচ্ছে, ইট ইজ অ্যাজিউমড টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যানশিয়েন্ট অথরিটেটিভ রাইটিং অন আয়ুর্বেদা। আয়ুর্বেদের উপরে লেখা এটাই সবচেয়ে পুরাতন বই। এবার আসেন আমাদের গ্রিক সিভিলাইজেশন, যে গ্রিকদের থেকে ফার্মাকোগ্রাসি নাম নেওয়া হয়। তো গ্রিকরা বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিল, সায়েন্স, আর্টস, কমার্স ইত্যাদিতে। তো সেই হিসাবে তাদের সিভিলাইজেশনের ভিতরে ঔষধের জ্ঞানও বিদ্যমান ছিল। এজন্য বলা হচ্ছে দ্য প্র্যাকটিস অফ মেডিসিন ইউজিং medicinal plants flourished most during the Greek civilization when many historical personalities practiced herbal medicine. মেডিসিন হিসাবে ঔষধি গাছের ব্যবহার এটা ফুলে ফিপে উঠছিল গ্রিক সিভিলাইজেশনের সময়, এবং সেই সময় অনেক প্রথিতযশা গ্রিক ব্যক্তিত্ব তারা হার্বাল মেডিসিনের প্র্যাকটিস শুরু করেন। এখন আমরা যে হার্বালের নাম শুনি, স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের হার্বাল আছে, স্কোয়ার হার্বাল অ্যান্ড নিউট্রিসিক্যালস লিমিটেড নামে হার্বাল ওষুধ বাজারে পাওয়া যায়। এটার সূচনা সেই সময় গ্রিক সিভিলাইজেশন থেকে হয়েছিল, এবং তাদের ভিতরে উল্লেখযোগ্য হচ্ছেন ইনি কে বলেন দেখি? ইনি হচ্ছেন হিপোক্রেটাস। তিনি খ্রিস্টপূর্ব 460 থেকে 370 এর ভিতরে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন। তিনি কি করেছিলেন? ডিলস উইথ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ইন ম্যানি অফ হিজ ট্রেটিসেস। হি ইজ কল্ড ফাদার অফ মেডিসিন। এবং তিনি
অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। ফিজিওলজি অ্যানাটমি হচ্ছে আমাদের শরীর বিজ্ঞান আর কি, যে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে বিস্তারিত বর্ণনা এবং সে অঙ্গ প্রত্যঙ্গ এর ভিতরে শরীরটা কিভাবে কাজ করে এক কথায় আর কি, এটাই হচ্ছে ফিজিওলজি অ্যানাটমি। যেমন আমাদের ব্রেনের কি কি অংশ আছে, কিভাবে কাজ করে, আমাদের এর যে এন্ডোক্রাইন সিস্টেম, অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, এই গ্রন্থিগুলো কিভাবে গঠিত হয়, কিভাবে কাজ করে, এই সবই হচ্ছে ফিজিওলজি অ্যানাটমির পার্ট। এবং তিনি এগুলো নিয়ে ডিল করতেন। তো ট্রিটাস কি জিনিস? ট্রিটাস হচ্ছে কোনো কিছু লিখিত প্রসিজার। ট্রিটাস বলতে বোঝায় যে কোনো কিছু যদি লিখিত আকারে সিস্টেমিক্যালি বর্ণনা করা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ট্রিটাস। রিটেন ওয়ার্ক ডিলিং ফর্মালি অ্যান্ড সিস্টেমেটিক্যালি উইথ এ সাবজেক্ট। তো তিনি এই ফিজিওলজি এবং অ্যানাটমির সব কিছু সুন্দর করে লিখিত আকারে লিখে গেছেন, এই জন্য তাকে ফাদার অফ মেডিসিন বলা হয়। এবং মেডিকেল সায়েন্সে এই যে এরকম সাপের চিহ্ন দেওয়া হয়। সাপের চিহ্ন কেন দেওয়া হয়? এর কারণ হচ্ছে যে গ্রিক যে মিথোলজি, সেখানে বলা হয় যে অ্যাপোলোর যে ছেলে, সেই ছেলে অ্যাসেলপিয়াস, তাকে বলা হয় হচ্ছে মেডিসিনের ডেমিগড। এবং গ্রিকরা সাপকে অত্যন্ত পবিত্র হিসেবে মনে করে, এবং তারা এই সম্মান জানাতো মূলত সাপের মাধ্যম দিয়ে। গ্রিকের যে সুস্থতার দেবতা অ্যাসেলপিয়াস, তাকে সম্মান জানাতো। এবং তারা এটাও মনে করত যে সাপের যেই বিষ, সেটা বিভিন্ন ধরনের ঔষধি রোগের জন্য ঔষধ হিসেবে কাজ করে। আর সাপ যে খোলক পরিবর্তন করে, সাপের এই খোলক পরিবর্তনটাকে তারা মনে করত যে হচ্ছে যে নতুন জন্ম লাভ করা এবং নতুন করে শুরু করার একটা চিহ্ন। এজন্য এখনো হচ্ছে বিভিন্ন মেডিকেল বইয়ে এরকম চিহ্ন ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, এরপরে পরবর্তী সভ্যতা, সেটা হচ্ছে অ্যারাবিক সিভিলাইজেশন। অ্যারাবিক সিভিলাইজেশনেও মেডিসিনের বিষয়ে অনেক অবদান রেখে গেছেন। ইনি হচ্ছেন ইবনে সিনা। তিনি আল শিফা নামে একটা বই লিখেছেন, কিতাব আল শিফা, বুক অফ হিলিং। তো বলা হচ্ছে দ্য physicians of Arabia added many new plants and medicaments to those already recorded by the Greeks and Romans. গ্রিক এবং রোমান সভ্যতায় তারা যে হার্বাল মেডিসিনের প্র্যাকটিস করতেছিলেন, তারা যে সিস্টেমিক উপায়ে বিভিন্ন প্লান্ট নিয়ে গবেষণা করতেছিলেন, সেই গবেষণাকে আরো বেশি ত্বরান্বিত করে আরবরা। এবং আরবদের হাত ধরেই ইউনানি সিস্টেম ওয়াজ ডেভেলপড বাই আরাবিয়ান মুসলিম ইবনে সিনা। ইবনে সিনার হাত ধরে ইউনানি সিস্টেমটা আসে চিকিৎসা ক্ষেত্রে। আয়ুর্বেদিক সিস্টেম আসে ইন্ডিয়া থেকে, আর ইউনানি সিস্টেমটা আসে আরবদের হাত থেকে। হি ওয়াজ এ প্রিন্স অ্যান্ড রুলার। তিনি শাসকও ছিলেন, আবার প্রথম দিকে তিনি রাজপুত্র ছিলেন। হি ওয়াজ এ ভেরি ব্রিলিয়েন্ট ফার্মাসিস্ট অ্যান্ড ফিজিশিয়ান হু রোট এ বুক, কিতাব আল শিফা মিন্স বুক অফ হিলিং। তিনি অত্যন্ত মেধাবী একজন ফার্মাসিস্ট ছিলেন, একজন ফিজিশিয়ান, ডাক্তার ছিলেন, এবং তিনি একটা বই লিখেছেন যেটা বলছি যে বুক অফ শিফা। ফার্মাকোগনোসিকে যে প্রথম দিকে ম্যাটেরিয়া মেডিকা বলা হতো, তার কারণ হলো যে সে সময় এই ম্যাটেরিয়া মেডিকার যে উপাদান, সেটা ছিল এরকম রিটেন্ড। ট্রিটেস যে বললাম, সে ট্রিটেস হচ্ছে যেরকম রিটেন প্রসিজার, সেখানে গাছের সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে। এবার লাস্ট হচ্ছে আমাদের মডার্ন সিভিলাইজেশন। এত কিছুর পরে আমরা যে ফার্মাকোগনোসি পেয়েছি, সে মডার্ন সিভিলাইজেশন সেটাকে কোন দিকে নিয়ে গেছে? মডার্ন সিভিলাইজেশনে ফার্মাকোগনোসি এখন উন্নতির চরম শিখরে চলে যাচ্ছে। বিশেষ করে 1934 থেকে 1960 সালের ভিতরে ফার্মাকোগনোসির অ্যাপ্লিকেশনটা অনেক দূরে গেছে। তো ফার্মাকোগনোসির এই উন্নতির পিছনে কিসের অবদান আছে? অবদান আছে বিভিন্ন ধরনের টেকনোলজির। যেমন এটা একটা টেকনোলজি, এটাকে বলা হয় পেপার ক্রোমাটোগ্রাফি। এটা একটা টেকনোলজি, এটাকে বলা হয় ইউভি স্পেকট্রোফটোমেট্রি। এরকম গ্যাস ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এছাড়াও আছে বিভিন্ন সাবজেক্টের উন্নতি, যেমন অর্গানিক কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, এই সমস্ত সাবজেক্টের উন্নতি। তারপরে বায়োসিনথেসিসের সাথে পরিচয়, এসব কিছু মিলে মডার্ন যেই সিভিলাইজেশন, সেটা ফার্মাকোগনোসিকে বলা যায় যে উন্নতির শিখরের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য বলা হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন ফার্মাকোগনোসি টুক প্লেস লেটার ডিউরিং দ্য পিরিয়ড অফ 1934 to 1960 by simultaneous application of disciplines like organic chemistry, biochemistry, biosynthesis, pharmacology, and modern methods and techniques of analytic chemistry, including
পেপার থিন লেয়ার অ্যান্ড গ্যাস ক্রোমাটোগ্রাফি অ্যান্ড স্পেকট্রোফটোমেট্রি। বলছে যে আধুনিক যে ফার্মাকোগনোসি সেটার ডেভেলপমেন্ট হয়েছে 1934 থেকে 60 সালে, এবং এটার হওয়ার কারণ হলো যে একই সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন সাবজেক্টের উন্নতি এবং সে সমস্ত সাবজেক্টের সমন্বিত ব্যবহার। যেমন অর্গানিক কেমিস্ট্রি ব্যবহার করা হয়েছে ফার্মাকোগনোসিকে আরো ভালোভাবে জানার জন্য, বায়োকেমিস্ট্রি এই সাবজেক্টকে ব্যবহার করা হয়েছে, বায়োসিনথেসিস প্রসেসগুলা এটা কিভাবে হয় সেটা জানার জন্য ফার্মাকোগনোসিতে ব্যবহৃত হয়েছে, ফার্মাকোলজি ব্যবহৃত হয়েছে। আপনারা বায়োকেমিস্ট্রি পড়বেন, ফার্মাকোগনোসি পড়বেন, অর্গানিক কেমিস্ট্রি অলরেডি পড়তেছেন। এছাড়াও মডার্ন যেই টেকনিক আছে যেমন অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি এটা আপনারা পড়বেন, তারপরে পেপার ক্রোমাটোগ্রাফি পড়বেন, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি পড়বেন, গ্যাস ক্রোমাটোগ্রাফি পড়বেন, সবগুলোই পড়বেন। তো এই সব কিছু মিলে হচ্ছে ফার্মাকোগনোসিকে বহুত দূর নিয়ে গেছে। এগুলো যখন পড়বেন তখন এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো এই ছিল হচ্ছে ফার্মাকোগনোসির হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, কিভাবে ফার্মাকোগনোসি আসলো বিভিন্ন সময়ের। এখন ফার্মাকোগনোসির স্কোপটা কি, অর্থাৎ ফার্মাকোগনোসি পড়লে আমরা কোন কোন ক্ষেত্রে এটাকে কাজে লাগাতে পারবো। সো স্কোপ অফ ফার্মাকোগনোসি, ইট ইজ এ ভার্সেটাইল সাবজেক্ট। আপনারা বুঝতে পারছেন ফার্মাকোগনোসি একটা ব্যাপক বিস্তৃত সাবজেক্ট, এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে ব্যবহার করা যায়। তো শুরুতেই আমরা এর একটা ওভারভিউ নিয়ে নিই যে ফার্মাকোগনোসি কোন কোন জায়গায় ব্যবহার করা যায়। The scope of pharmacognosy is enormous and encompasses the field of medicine, bulk drugs. ফার্মাকোগনোসির যেই ব্যবহার করার সুযোগ সেটা হচ্ছে এনার্মাস, মানে হিউজ, অনেক বড় একটা সুযোগ আছে। এবং এটা যে সমস্ত ফিল্ডে ব্যবহার করা যায় তার ভিতরে আছে মেডিসিন এবং ড্রাগ, দুটা ভিন্ন জিনিস। ড্রাগ হচ্ছে, এটা নেক্সট ক্লাসে আরো বিস্তারিত জানবেন, ড্রাগ হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট, অর্থাৎ যে কোনো জিনিস যেটা যদি আমাকে সুস্থ করার বা আমাদের বডির যে নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন আছে সেটাকে অল্টারেশন করার ক্ষমতা রাখে, সেটাকে বলা হয় হচ্ছে ড্রাগ। যেমন ধরেন যে আপনি যদি চা বেশি খান, অর্থাৎ ক্যাফিন যুক্ত চা অথবা কোকাকোলা এটা যদি বেশি গ্রহণ করেন, ক্যাফিন খাইলে তখন সেটা আপনার নার্ভ স্টিমুলেন্ট হিসেবে কাজ করবে বা আপনার ঘুম কম হবে। এই যে আপনার নর্মাল ফিজিওলজিক্যাল চেঞ্জ হলো, যে আপনার ঘুম কম হলো, এটা হচ্ছে ড্রাগ। আর এই ক্যাফিনটাকে যদি একটা নির্দিষ্ট আকারে, যেমন প্যারাসিটামল বডির ভিতরে দেওয়া হয় নির্দিষ্ট মাত্রায়, 65 মিলিগ্রাম আকারে নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট আকারে আপনাকে দেওয়া হয়, তখন সেটা হয়ে যাবে মেডিসিন। তো মেডিসিন আর ড্রাগ মূলত কাছাকাছি জিনিস। সব ধরনের মেডিসিন সেগুলোকে আমরা বলতে পারি ড্রাগ, কিন্তু সব ধরনের ড্রাগ মেডিসিন নয়, কারণ মেডিসিন হতে হলে তার নির্দিষ্ট ডোজ এবং ডোজেস ফর্ম লাগবে, অর্থাৎ নির্দিষ্ট মাত্রা এবং একটা ফর্ম লাগবে, হয়তো ট্যাবলেট অথবা ক্যাপসুল অথবা সিরাপ অথবা সাসপেনশন অথবা ইনজেকশন, তখনই সেটা মেডিসিন হবে। তাহলে ফার্মাকোগনোসি কোথায় ব্যবহৃত হয়? মেডিসিন এটা তৈরি করার জন্য, কারণ ফার্মাকোগনোসির ডেফিনেশনে দেখেছেন যে ন্যাচারাল ড্রাগ নিয়ে ডিল করে, ক্রুড ড্রাগ নিয়ে ডিল করে। সুতরাং মেডিসিন তৈরি করতে গেলে আমাদের ড্রাগ লাগবে। আবার বাল্ক ড্রাগ, ব্যাপক পরিমাণে অধিক পরিমাণে ড্রাগ উৎপাদনের জন্য ফার্মাকোগনোসি ব্যবহার করা যেতে পারে। যেমন মরফিন হচ্ছে নার্কোটিক অ্যানালজেসিক, মরফিন, হেরোইন, কোডিন, এগুলো পাওয়া যায় ওপিয়াম পপি থেকে। তো সেগুলোর উপাদান যে আমাদের ব্যথা সারে, তো ব্যথা সারানোর জন্য সেগুলোকে ব্যবহার করা হয়। তো এই যে ব্যথা নাশক যে ড্রাগগুলা, সেই ড্রাগগুলো যাতে বাল্ক উপাদানে, অর্থাৎ অনেক বেশি পরিমাণ উৎপাদন করা যায়, সেটা নিয়ে কে ডিল করবে? ফার্মাকোগনোসি ডিল করবে। তারপরে ফুড সাপ্লিমেন্ট, বিভিন্ন ধরনের খাদ্যের অংশ হিসেবে ফার্মাকোগনোসি ব্যবহৃত হতে পারে। যেমন আপনি চা গ্রহণ করলেন, সে চা যদি আপনার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে, চাও খেলেন, আবার সেটা আপনার অ্যান্টিঅক্সিডেন্ট মানে হচ্ছে যেটা অক্সিডেশন কমায়, ফলে আপনার এজিং এর বিরুদ্ধে কাজ করবে। বিভিন্ন রোগ হয় অক্সিডেশনের কারণে, বিভিন্ন রোগ হয়, সে সমস্ত রোগগুলো কমাবে। তো ফুড সাপ্লিমেন্ট হিসেবে যে খাবার গ্রহণ করবেন, চা খেলেন বা এরকম খাবার গ্রহণ করলেন, যে আবার খাবারটা আপনার জন্য ওষুধ হিসেবে কাজ করলো। তো এই যে এটার সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কেন দেখা দিল? ফার্মাকোগনোসির কারণে। তারপর ফার্মাসিউটিক্যাল নেসেসিটিস মানে ফার্মাসির সব ধরনের উপাদানের ভিতরে চলে আসছে, ওষুধ তৈরি করা, ওষুধের কাঁচামাল ইত্যাদি ইত্যাদি। তারপরে পেস্টিসাইড মানে হচ্ছে এটা হলো আপনার পোকামাকড় মারার জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের পোকামাকড় মারার জন্য বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করা হয়, সেই সমস্ত ওষুধগুলোকে এক কথায় পেস্টিসাইড বলা হয়। তো সেখানে ফার্মাকোগনোসির অ্যাপ্লিকেশন বিদ্যমান। তারপরে ডাই, বিভিন্ন রঞ্জক পদার্থ, কারণ পেস্টিসাইড কিভাবে আসলো? বিভিন্ন গাছের বা পাতার বা এগুলোর
থেকেই কিছু উপাদান বের করা সম্ভব, যে উপাদানগুলো অন্য পোকাকে মেরে ফেলতে পারে। কিছু কিছু গাছের কিছু কিছু উপাদান আছে যে কারণে সেই গাছকে পোকা আক্রমণ করে না, পিঁপড়াকে আক্রমণ করে না। তো যে উপাদানের কারণে পিঁপড়া সেখানে আসলো না, সেটাকে আমরা পিঁপড়া মারার কাজে ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ বললাম। আবার ডাই মানে রঞ্জক পদার্থ। বিভিন্ন গাছের বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে। কোনো গাছের ফল, কোনো গাছের ফলের বাকল, কোনো গাছের শিকড়, কোনো গাছের পাতা থেকে, যেমন মেহেদি গাছের পাতা থেকে রং পাওয়া যায়। তো এটা হচ্ছে ফার্মাকোগনোসির অংশ। টিস্যু কালচার বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি একটা ভাস্ট ফিল্ড, সেখানে ফার্মাকোগনোসির অ্যাপ্লিকেশন বিদ্যমান। ইঞ্জিনিয়ারিং এবং আরও অনেক ক্ষেত্র ফার্মাকোগনোসিকে ব্যবহার করা যায়। তো এই সব কিছুর উপাদানটা কোত্থেকে আসলো? আসলো মূলত ক্রুড ড্রাগ থেকে। এজন্যই প্রথম বলা হচ্ছে যে দ্য ক্রুড ড্রাগস অফ ন্যাচারাল অরিজিন আর ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ ভ্যারিয়াস ডিজিজেস বিসাইডস বিং ইউজড ইন কসমেটিক, টেক্সটাইল অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ। তো ফার্মাকোগনোসির স্কোপটার মূল উপাদান হচ্ছে ক্রুড ড্রাগ। প্রাকৃতিক উপাদান থেকে পাওয়া যায় ক্রুড ড্রাগ, অলরেডি বলা হয়েছে। প্লান্ট অরিজিন থেকে পাওয়া যায়, অ্যানিমেল অরিজিন থেকে পাওয়া যায়, মিনারেল অরিজিন থেকে পাওয়া যায়। ক্রুড ড্রাগ নিয়ে আমাদের একটা চ্যাপ্টার আছে, তখন ক্রুড ড্রাগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এবং এই ক্রুড ড্রাগটা শুধুমাত্র রোগ ছাড়ানোর কাজে ব্যবহৃত হয় না, এছাড়াও বিভিন্ন ধরনের কসমেটিক্সে ব্যবহৃত হতে পারে, টেক্সটাইলে ব্যবহৃত হতে পারে, ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হতে পারে। এটা হচ্ছে ফার্মাকোগনোসির একটা স্কোপ। অ্যানাদার স্কোপ ইজ the crude drug can also be used for the preparation of herbal tea mixture. All kinds of tinctures, extracts, and juices, which in turn may be employed in the preparation of medicinal drops, syrup, infusion, ointment, and liniments. এই ক্রুড গুলাকেই বিভিন্ন ধরনের হার্বাল টির নাম আপনারা জানেন, হার্বাল টি মিক্সচারের জন্য ব্যবহৃত হয়। এছাড়াও সব ধরনের টিংচার উৎপাদন করার জন্য ক্রুড ড্রাগ ব্যবহার করা যেতে পারে। টিংচারটা আসলে হার্বাল উপাদানেরই একটা ঘন দ্রবণ, যেমন টিংচার আয়োজনের নাম শুনেছেন, আয়োজনের দ্রবণ। তো এরকম হার্বাল উপাদানের ঘন দ্রবণকে টিংচার বলা হয়। এক্সট্রাক্ট মানে হচ্ছে কোনো কিছু থেকে নির্যাস বের করে, যেমন হচ্ছে যে চায়ের পাতা থেকে চা বের করে নিয়ে আসি। জুস মানে তো রস, বিভিন্ন পাতাকে বেটে আমরা জুস বের করি, বা ছাল বেটে জুস বের করি। এগুলা তৈরি করার জন্য ক্রুড ড্রাগ ব্যবহার করা হয়। এবং এই জুস, তারপরে টিংচার, তারপর এক্সট্রাক্ট, এগুলোকে আবার বিভিন্ন ধরনের ঔষধি উপাদান, যেমন মেডিসিনাল ড্রপ তৈরি করার জন্য ব্যবহৃত হয়। সিরাপ বিভিন্ন ধরনের সিরাপ আছে, যেমন তুলসী পাতার সিরাপ বা এরকম সিরাপ। আমাদের কাশি হইলে আমরা এই টুস্কা খাই, অ্যাডোভাস খাই, এগুলো হচ্ছে সিরাপ। ইনফিউশন থাকে, যেমন হচ্ছে স্যালাইন, যেটা ফোটায় পড়ে ওটাকে বলা হয় ইনফিউশন। অয়েনমেন্ট, যেমন ধরেন যে চোখের মলম সেগুলোকে বলা হয় অয়েনমেন্ট। ওই যে যেরকম দেখতে ওই জিনিসটাকে বলা হয় অয়েনমেন্ট। তারপর আছে লিনিমেন্ট হচ্ছে এটা একটা শরীরের উপরে দেওয়ার জন্য ব্যবহার করা হয় টপিক্যাল প্রিপারেশন, অনেকটা বলতে পারেন লিকুইড, যেই বডি লোশন, অনেকটা ওই রকম আর কি, ওরকম। তো আপনারা এগুলো সম্পর্কে বিস্তারিত পড়বেন পরবর্তী বিভিন্ন সেমিস্টারে। আপনারা এই সিরাপ সম্পর্কে পড়বেন, ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে ইনফিউশন সম্পর্কে পড়বেন, বায়োফার্মাসিউটিক্সে অয়েনমেন্ট সম্পর্কে পড়বেন, লিনিমেন্ট সম্পর্কে পড়বেন। তো ক্রুড ড্রাগ এই সমস্ত উপাদান তৈরি করার জন্য ব্যবহৃত হতে পারে, এটা স্কোপ। তারপর স্কোপ কি আছে? বর্তমান সময়ে একটা স্কোপ আছে। Nowadays, the drug plants, standardized extracts and therapeutically active pure constituents have become a significant market commodity in the international trade. বর্তমানকালে আপনারা জানেন যে ওষুধের বাজার অনেক বিস্তৃত। শুধু আমেরিকাতেই তাদের অর্থনীতির 6% ইকোনমি এটা হচ্ছে ড্রাগ থেকে আসে, এবং তার পরিমাণ ন্যূনতম হচ্ছে $5 বিলিয়ন। তো আমেরিকাতে যদি এটা হয়, তাহলে সারা পৃথিবীতে কি পরিমাণে ড্রাগ নিয়ে ডিল হয় তাহলে বুঝতে পারেন। তাহলে ড্রাগ নিয়ে যেহেতু ফার্মাকোগনোসি ডিল করে, সুতরাং বিভিন্ন ধরনের ঔষধি গাছ, তারপরে হচ্ছে গাছের এক্সট্রাক্ট, যেটা স্ট্যান্ডার্ডাইজড করা, মানে অর্থাৎ সেটাকে হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়া হয়েছে, যেটা গ্রহণযোগ্য সবার কাছে, এবং হচ্ছে থেরাপিউটিক্যালি অ্যাক্টিভ পিওর কনস্টিটিউয়েন্টস, অর্থাৎ ওষুধের মূল উপাদান যেটা, সেই উপাদানটা এসব কিছু মিলেই হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ইকোনমিতে অনেক বড় অবদান রাখতে পারে। এছাড়াও স্পেসিফিক্যালি যদি আমরা ফার্মাকোগনোসির স্কোপ সম্পর্কে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে যারা ডক্টরাল গ্র্যাজুয়েট, অর্থাৎ যারা পিএইচডি করতেছেন, তাদের জন্য ফার্মাকোগনোসি একটা ভাস্ট ফিল্ড হিসেবে কাজ করতে পারে।
কেননা নতুন নতুন ওষুধ খুঁজতে হইলে অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত প্রাকৃতিক উপাদানে যেতে হবে। যেমন আমরা বলেছি যে ক্রুড ড্রাগ পাওয়া যায় কোথা থেকে, প্লান্ট থেকে, অ্যানিমেল থেকে, মিনারেল থেকে। তো প্লান্ট মানে বিভিন্ন ধরনের গাছের, দুনিয়াতে এমন গাছ খুঁজে পাওয়া খুব মুশকিল যে গাছ নিয়ে গবেষণা হয়নি, অর্থাৎ ফার্মাকোগনোসিস্ট যারা পিএইচডি করেন তারা সবাই সব ধরনের গাছ নিয়ে অলমোস্ট তাদের গবেষণা করা হয়ে গেছে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেল পার্ট নিয়ে গবেষণা করা হয়। তারপরে এছাড়া আর কি কাজ করা হয়, এছাড়াও মিনারেল অরিজিন, যেমন বিভিন্ন ধরনের জায়গার মাটি নিয়ে গবেষণা করা হয়। সেই মাটিতে যে মাইক্রোবস থাকে, বিভিন্ন ধরনের খনিজ উপাদান থাকে, তো সেই সমস্ত কি হিলিং পাওয়ার আছে সেটা দেখার চেষ্টা করা হয়। তো সেই সবগুলো মিলে আমরা বলতে পারি যে ফার্মাকোগনোসিস্ট যারা আছেন তারা নিম্নোক্ত ক্ষেত্রসমূহ তাদের স্কোপ, নিম্নোক্ত ক্ষেত্রসমূহ তাদের স্কোপগুলো পাবেন। সেই ক্ষেত্রগুলো কি? নাম্বার ওয়ান, একাডেমিক্স। একাডেমিক্স মানে হচ্ছে যে ফার্মাকোগনোসি বিভিন্ন ইউনিভার্সিটিতে, মিউজিয়ামে, বটানিক্যাল গার্ডেনে, কলেজে সেখানে পড়ানো হতে পারে, যে পড়ানো হয় অলরেডি, যেমন আপনাদেরকে পড়ানো হচ্ছে। সুতরাং এটা একটা ফার্মাকোগনোসির স্কোপ, যে মানুষকে এই জ্ঞানগুলো বিতরণ করা যেতে পারে। তারপরে কি আছে? প্রাইভেট ইন্ডাস্ট্রি। প্রাইভেট ইন্ডাস্ট্রি বলতে কি বোঝায়? যেমন ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, বিভিন্ন ধরনের কনজিউমার প্রোডাক্ট তৈরি করতে পারে, মানে হচ্ছে যে টয়লেট্রিজ যারা তৈরি করেন, বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী তৈরি করেন, তারা ফার্মাকোগনোসির এই উপাদানগুলো ব্যবহার করতে পারেন। যেমন ত্বক ফর্সাকারী ক্রিম, তারপরে হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম ইত্যাদি যেগুলো ক্রিম বাজারে আছে, দেখবেন সবগুলোরই মূল উপাদানের ভিতর বলা হয় যে অমুক গাছের বা অমুক জিনিসের উপাদান এখানে বিদ্যমান। হয়তো বলা হলো যে অ্যালোভেরা উপাদান আছে, অথবা হচ্ছে হলুদের উপাদান আছে, ইত্যাদি ইত্যাদি। তার মানে ঘুরে ফিরে সেই গাছ, সেই ফার্মাকোগনোসি। তারপরে হার্বাল প্রোডাক্টের কথা বলা হয়েছে। হার্বাল প্রোডাক্ট শুধুমাত্র ওষুধে ব্যবহৃত তা না, এছাড়াও হার্বাল প্রোডাক্টের বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলো মানুষের পেট ভালো রাখে, ক্ষুধাবর্ধন করে, ইত্যাদি ইত্যাদি। রোগ সারানোর পাশাপাশি এই কাজগুলো করে থাকে। কসমেটিক্সের কথা তো বললামই, পারফিউম ইন্ডাস্ট্রির কথা, বিভিন্ন ধরনের সুগন্ধি যেগুলো আমাদের দেশে আসে বা পৃথিবীতে নাম করা সুগন্ধি যেগুলো, সেগুলো কোনো না কোনোভাবে এই প্রকৃতির সাথে সংযুক্ত। সবচেয়ে দামি বা সবচেয়ে উত্তম সুগন্ধি যেটা দুনিয়াতে পাওয়া যায় সেটা হচ্ছে কস্তুরী, সেটা হচ্ছে মৃগনাভি থেকে পাওয়া যায়। তার মানে সেই অ্যানিমেল অরিজিন থেকে সেটা পাওয়া গেল, তার মানে সেটা হচ্ছে ঘুরে ফিরে ফার্মাকোগনোসি থেকে আসলো। এছাড়াও এছাড়াও সরকারিভাবে বিভিন্ন সরকারি এজেন্সি বিভিন্ন ক্ষেত্রে ফার্মাকোগনোসির ইমপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন করতে পারেন। যেমন ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি, ওষুধের বিভিন্ন গবেষণার কাজে ফার্মাকোগনোসি ব্যবহার করা যেতে পারে। ফার্মাকোগনোসিকে সেখানে একটা সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উপস্থাপন করা যায়। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন তারা এগুলো ডিল করবেন। তারপরে কৃষিক্ষেত্রে যেহেতু পেস্টিসাইড হিসেবে ব্যবহার করার সম্ভাবনা আছে, সুতরাং শুধু পেস্টিসাইড হিসাবে না, এছাড়াও এটাকে হচ্ছে কিভাবে আরো ভালো ফসল উৎপাদন করা যায় সেক্ষেত্রে ফার্মাকোগনোসিকে অ্যাপ্লাই করা যেতে পারে। বিভিন্ন গাছের থেকে প্রস্তুতকৃত সার সেখানে ব্যবহার করা যেতে পারে। তারপরে মেডিসিনাল প্লান্ট রিসার্চ ল্যাবরেটরিজ, যেখানে তারা মেডিসিনাল কেমিস্ট্রি নামে যখন আপনারা পড়বেন, এটা আপনারা পাবেন, মাস্টার্সে পাবেন, অনার্সে পাবেন মেডিসিনাল কেমিস্ট্রি, তখন দেখবেন যে কিভাবে ওষুধ তৈরি করা হয়, কস্ট ইফেক্টিভ কোয়ালিটি প্রোডাক্ট উইথ লিস্ট সাইড ইফেক্ট। এটা হচ্ছে মেডিসিনাল কেমিস্ট্রির মূল টার্গেট, যে এক্সিস্টিং যে সমস্ত ওষুধগুলো আছে সে থেকে আর বেটার ওষুধ কিভাবে তৈরি করা যায়। তারপর ফরেন্সিক ল্যাবরেটরিজ, এনভায়রনমেন্টাল ল্যাবরেটরিজ, বিভিন্ন জায়গায় এই ফার্মাকোগনোসির অ্যাপ্লিকেশন হতে পারে। তাহলে আমরা কি বলতে পারি? Undoubtedly, the plant kingdom still holds large number of species with medicinal value which have yet to be discovered. নিঃসন্দেহে আমাদের এই যে উদ্ভিদ জগৎ আছে, সে উদ্ভিদের সাম্রাজ্য এখনো অনেক অজানা রহস্য আমাদের জন্য রেখে দিয়েছে, যেগুলো আমাদেরকে গবেষণা করে বের করতে হবে, এবং সেটাই হচ্ছে ফার্মাকোগনোসির মূল জায়গা। Lots of plants were screened for their pharmacological values, এবং এই যে গবেষণা, সে গবেষণা করে বিভিন্ন প্লান্ট নিয়ে গবেষণা করে তার বিভিন্ন ধরনের ফার্মাকোলজিক্যাল উপাদান পাওয়া গেছে। ফার্মাকোলজি হচ্ছে ওষুধ সম্পর্কে জ্ঞান আর কি, যে আমরা যখন ওষুধ খাই সেই ওষুধটার কিছু কাজ আমাদের বডিতে করে, আবার ওষুধের উপরে বডি কিছু কাজ করে, দুটা মিলে ফার্মাকোলজি ডিল করে। আপনারা ফার্মাকোলজি যখন পড়বেন তখন ফার্মাকোলজি সম্পর্কে বিস্তারিত জানবেন। যেমন আপনি প্যারাসিটামল খেলেন, প্যারাসিটামল আপনার বডিতে কি কাজ করবে? এটা আপনাকে ব্যথা কমাই দিবে, মাথা ব্যথা থাকলে কমাই দিবে, পায়ে ব্যথা থাকলে কমিয়ে দিবে। আর বডি কি করবে? বডি প্যারাসিটামলটাকে হজম করে ফেলবে।
তো এটাই হচ্ছে মেটাবলিজম। তো বডি প্যারাসিটামলের উপরে কিছু কাজ করবে, প্যারাসিটামল বডির উপরে কিছু কাজ করবে। কিভাবে এই কাজগুলো করে সেটাই হচ্ছে ফার্মাকোলজি, সেটা নিয়ে স্টাডি করে, সেটা নিয়ে ডিল করে। তো এরকম বিভিন্ন ধরনের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আছে। যেমন যেমন হচ্ছে হাইপোগ্লাইসেমিক ইফেক্ট। কিছু কিছু প্লান্টস আছে যাদের হচ্ছে যদি আমাদের ব্লাড সুগার বেড়ে যায় তাহলে সে ব্লাড সুগার কমানোর ক্ষমতা বিদ্যমান আছে। হেপাটোপ্রোটেক্টিভ ইফেক্ট, অর্থাৎ আমাদের লিভার ভালো রাখে, এরকম অনেক প্লান্ট আছে। যেমন গ্লাইসারিজা গ্ল্যাব্রা, এরকম একটা প্লান্ট, এই প্লান্টের হেপাটোপ্রোটেক্টিভ ইফেক্ট আছে। এরকম আরো অনেক প্লান্ট আছে যেগুলোর হচ্ছে হেপাটোপ্রোটেক্টিভ ইফেক্ট আছে। তারপরে হাইপোটেনসিভ ইফেক্ট, উচ্চ রক্তচাপ কমায় দেয়, যেমন হচ্ছে রাওলফিয়া সার্পেন্টিনা, যাকে আমরা বাংলায় বলি সর্পগন্ধা, তার হচ্ছে উচ্চ রক্তচাপ কমানোর ক্ষমতা আছে। তারপরে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট, এবং যে সমস্ত প্লান্টে আপনার অ্যালকালয়েড থাকে, স্যাপোনিন থাকে, ফাইসোস্টেরন থাকে, ট্যানিন থাকে, ফ্লাভোনয়েড থাকে, এই সমস্ত মেডিসিনাল প্লান্টসগুলা এই ধরনের উপাদানযুক্ত যে সমস্ত উদ্ভিদ থাকে তাদের অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট থাকে। যদি নাম বলা হয় তাহলে আছে হচ্ছে রোজমেরিন, অফিসিনালিস, ডেভিলস ক্ল ইত্যাদি, এগুলোর হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে। তারপরে অ্যান্টি ফার্টিলিটি ইফেক্ট, তার মানে হচ্ছে ফার্টিলিটির এগেনস্টে কাজ করবে, ওভালিউশন, স্পার্মাটোজেনেসিস এগুলো বন্ধ করবে, এরকম উপাদান আছে। তো এইরকম আরো অনেক ধরনের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আমাদের বডিতে দেয়, এরকম দেওয়ার মতো প্লান্ট বর্তমানে আছে, সেগুলোর কিছু গবেষণা করে বের করা হয়েছে। আরো অনেকগুলো প্লান্ট উপাদান আছে যেগুলো গবেষণা করে বের করার সুযোগ বিদ্যমান আছে। এজন্য বলা আছে ফার্মাকগনিস্টস উইথ মাল্টি disciplinary background are able to make valuable contribution in the field of phytomedicine. তো এই সমস্ত যে সমস্ত প্লান্টের কথা বললাম, এছাড়া যে সমস্ত প্লান্ট বাকি আছে সেগুলোর সম্পর্কে গবেষণা করে আমাদের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট সম্পর্কে জেনে এই মানব সভ্যতায় অবদান রাখার সুযোগ এখন সবারই বিদ্যমান আছে। যদি বিভিন্ন ডিসিপ্লিন থেকে, বিভিন্ন অংশ থেকে, ডিসিপ্লিন মানে বিভিন্ন সাবজেক্টের লোকজন একত্রিত হয়ে ফার্মাকোগনোসির সাথে কাজ করলে তখন হয়তো আমরা এরকম বিভিন্ন উপকারী উপাদানযুক্ত উদ্ভিদগুলোকে শনাক্ত করে সেই উপাদানগুলোকে বের করে ওষুধ আকারে মানুষের হাতে পৌঁছে দিতে পারবো। যেমন ইনসুলিন এখন মানুষ হচ্ছে ইনজেকশন আকারে নেয়, নিজের গায়ে নিজে ইনজেকশন দেয়। যদি খাওয়া যায়, এরকম কোনো ওষুধ বের করা যায় যেটা খেলে ইনসুলিন এর ইনজেকশন নেওয়া লাগবে না, অথবা ইনসুলিনের এই ইনজেকশনটাকেই খাওয়ার মতো করে তৈরি করা যেতে পারে, এমন কোনো প্লান্ট যদি বের করা যায় যেটা ইনসুলিনের অভাব অল্টারনেটিভ হিসেবে কাজ করতে পারে, তাহলে কিন্তু অনেকগুলো মানুষ দুনিয়াতে নিজের গায়ে নিজে ইনজেকশন দেওয়ার হাত থেকে বেঁচে যায়। তো এইগুলো হচ্ছে স্কোপ ফার্মাকগনোসির। আশা করি স্কোপগুলো বুঝতে পেরেছেন। থ্যাংকস টু অল ফর জয়নিং উইথ আস ইন দিস ক্লাস। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি লাইভ ক্লাসে জিজ্ঞেস করতে পারবেন, অথবা ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারবেন, কিংবা হচ্ছে মেসেঞ্জারেও বলতে পারবেন। ওকে, থ্যাংকস টু অল ফর জয়নিং হিয়ার। হ্যাভ এ নাইস ডে।